এটা ২৭ বছর বয়সী এক যুবকের গল্প, যার নাম ছিল দীপু চন্দ্র দাস। এক সাধারণ মানুষ যে তার মেহনত মজদুরি করে তার পরিবারের ভরণ-পোষণ চালাচ্ছিল। কিন্তু ১৮ই ডিসেম্বরের এক রাতে তার সাথে যা ঘটেছে সেটা কোনো ভয়াবহ স্বপ্নের থেকে কম নয়। প্রথমে পৃথিবীকে বলা হয়েছিল যে ঘটনাটা ধর্মের, ঈশ্বর নিন্দার। বলা হয়েছিল যে সে মজহবের তৌহিন করেছে। কিন্তু যতই তদন্ত এগিয়েছে ততই একটা সত্য সামনে এসেছে, যেটা মানবতাকে শর্মসার করে দিয়েছে। সত্য এটা যে ধর্ম তো শুধু একটা বাহানা ছিল, আসল কারণ কিছু অন্য ছিল। তো চলুন আজ গভীরভাবে জানি যে সেদিন আসলে কি হয়েছিল। দীপু চন্দ্র দাস কে ছিলেন, সেই জনতা কেন তাকে মারল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুলিশের তদন্তে এমন কি টুইস্ট এসেছে যেটা পুরো ঘটনাকে উল্টে দিয়েছে। প্রথমে কথা বলি ঘটনা কী ছিল। তারিখ ছিল ১৮ই ডিসেম্বর ২০২৫। জায়গা ছিল ময়মনসিংহ জেলা। দীপু চন্দ্র দাস সেখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, যার নাম পায়োনিয়ার নেটওয়্যার্স, সেখানে কাজ করতেন। তিনি ফ্লোর ম্যানেজার ছিলেন। তার কাজ ছিল ফ্যাক্টরিতে প্রোডাকশন দেখা এবং মজদুরদের দিয়ে কাজ করানো। তিনি তার পরিবারের সাথে এক ভাড়া বাড়িতে থাকতেন। সেদিন সন্ধ্যায় হঠাৎ খবর আসতে লাগল যে দীপু দাস পয়গম্বর সাহেবের বিরুদ্ধে কিছু অপমানজনক কথা বলেছে। দেখতে দেখতেই খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল। সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষকে জড়ো করা হলো। এক বড় জনতা দীপুকে ঘিরে রেখেছে। সে রহমের ভিক্ষা চাইছে, হাতজোড় করছে, কিন্তু জনতার মাথায় রক্ত চেপে বসেছে। তাকে খুব মারধর করা হলো। এত মারধর করা হলো যে সে অর্ধমৃত হয়ে গেল। আর তারপর যা হলো সেটা রুহু কাঁপিয়ে দেওয়ার মতো। জনতা তার শরীরকে এক গাছের সাথে বেঁধে দিল এবং তাকে জীবন্ত পুড়িয়ে দিল, বা মারার পর পুড়িয়ে দিল। এটা এখনও তদন্তের বিষয়, কিন্তু যে দৃশ্য ছিল সেটা ভয়ানক ছিল। দীপুর শরীর পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। প্রথমে যেমনটা প্রায়ই বাংলাদেশের সাম্প্রতিক দিনে দেখা গেছে, এটাকে ঈশ্বর নিন্দা বা ব্লাসফেমির ঘটনা বলে চেপে দেওয়ার চেষ্টা করা হলো। জনতার যুক্তি ছিল যে সে আমাদের ধর্মের অপমান করেছে, তাই আমরা তাকে শাস্তি দিয়েছি। গুস্তাখের রসুল কি এক হি সাজা, এমন স্লোগান দেওয়া হলো। পৃথিবী এটাই ভেবেছে যে হয়তো দীপু সত্যিই কোনো পোস্ট লিখেছে বা কিছু বলেছে। কিন্তু ঘটনায় আসল মোড় তখন এলো যখন দীপুর পরিবার এবং পুলিশ তাদের কথা বলল। পুলিশ যখন তদন্ত শুরু করল তখন তারা সবচেয়ে আগে প্রমাণ খুঁজতে চেষ্টা করল। যদি কেউ ধর্মের অপমান করে থাকে তাহলে কোনো ফেসবুক পোস্ট হবে, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ হবে, বা কম করে হলেও কোনো সাক্ষী হবে যে তাকে বলতে শুনেছে। পুলিশকে কি পাওয়া গেল? কিছুই না। হ্যাঁ, কিছুই না। ময়মনসিংহের পুলিশ অফিসাররা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিষ্কার করে দিয়েছে যে তাদের কাছে দীপুর ফোনে, সোশ্যাল মিডিয়ায় বা কোনো সাক্ষীর কাছে এমন কোনো প্রমাণ নেই যেটা প্রমাণ করে যে সে ঈশ্বর নিন্দা করেছে। তাহলে তাকে কেন মারা হলো? এখানেই আসে এই কেসের সবচেয়ে ভয়ানক দিক। পুলিশ এবং দীপুর ভাই অম্পু রবিদাসের বক্তব্য অনুযায়ী এটা ধর্মের ঘটনা ছিলই না। এটা ঘটনা ছিল অফিসের রাজনীতি এবং প্রতিশোধের। দীপু দাস তার ফ্যাক্টরিতে উন্নতি করতে যাচ্ছিল। তাকে ফ্লোর ম্যানেজার থেকে সুপারভাইজারের পদে প্রমোশন দেওয়ার কথা ছিল। সে এর জন্য বাকায়দা পরীক্ষাও দিয়েছিল। কিন্তু তার কিছু সহকর্মী এটা থেকে খুশি ছিল না। ফ্যাক্টরির ভেতরে কাজ নিয়ে, ওভারটাইম নিয়ে আর প্রোডাকশন টার্গেট নিয়ে দীপুর কিছু লোকের সাথে বিবাদ চলছিল। সে কঠোর ছিল, কাজ করাতো, যা কিছু কাজচোর লোকদের পছন্দ হচ্ছিল না। ঘটনার দিন অর্থাৎ ১৮ই ডিসেম্বরের দুপুরে ফ্যাক্টরির ভেতরে এক বড় ঝগড়া হয়। দীপুকে সেদিনই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তাকে ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করা হয়। যখন সে ফ্যাক্টরি থেকে বের হলো তখন যাদের সাথে তার ঝগড়া ছিল তারা তাকে ঘিরে ফেলে। যদি তারা শুধু তাকে মারত তাহলে এটা একটা সাধারণ মার্ডার কেস হতো। পুলিশ আসত, তদন্ত হতো এবং আসামিরা ধরা পড়ত। কিন্তু আসামিরা খুব শয়তানি চাল চালল। তারা তাদের ব্যক্তিগত শত্রুতাকে ধর্মীয় রং দিয়ে দিল। তারা জানত যে বাংলাদেশে যদি আপনি কারোর উপর ঈশ্বর নিন্দার অভিযোগ লেগিয়ে দেন তাহলে জনতা ভাবনা চিন্তা না করে তাকে মেরে ফেলবে, আর কেউ প্রশ্নও করবে না। তারা চিৎকার শুরু করে দিল যে দীপু ধর্মকে গালি দিয়েছে। ব্যাস, তারপর কি হলো? যে লোক দীপুকে চিনতই না, যার তার সাথে কোনো সম্পর্ক নেই, তারাও ধর্ম বাঁচানোর নামে সেই জনতার অংশ হয়ে গেল। যখন সত্য সামনে এলো যে ঈশ্বর নিন্দার কোনো প্রমাণ নেই, তখন প্রশাসনের উপর চাপ খুব বেড়ে গেল। বাংলাদেশের পুলিশ এই ঘটনায় কার্যক্রম শুরু করল। ময়মনসিংহ পুলিশ এবং নিরাপত্তা এজেন্সিগুলো অভিযান চালালো এবং এখনও পর্যন্ত প্রায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা সেই লোক যারা ভিডিওতে দীপুকে মারধর করতে বা জনতাকে উস্কানি দিতে দেখা গেছে। পুলিশ তাদের প্রাথমিক রিপোর্টে পরিষ্কার করে দিয়েছে যে এই হত্যা পরিকল্পিত মনে হচ্ছে, যা ফ্যাক্টরির আন্তরিক বিবাদ থেকে শুরু হয়েছে। দীপুর পরিবারের অবস্থা এ সময় খুব খারাপ। সে তার ঘরের প্রধান রোজগার কারারোগ ছিল। তার পেছনে এখন তার স্ত্রী আছে, এক ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ মা-বাবা আছেন। তার বাবার রবিচন্দ্র দাস কেঁদে কেঁদে মিডিয়াকে বলেছেন যে তাদের শুধু তার ছেলের খুনিদের জন্য শাস্তি চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যার মুখ্য মোহাম্মদ ইউনুস আছেন, তাদেরও এই ঘটনায় দখল দিতে হলো।